আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠান ক্লাসে উপস্থিত আমাদের প্রবীণ ডাক্তারবৃন্দ এবং সুপ্রিয় প্রবীণ ডাক্তারবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ক্যালকিয়া কার্বনিকাম এই ওষুধটা আলোচনা করতে যাচ্ছি। ক্যালকিয়া কার্বনিক ওষুধটা সম্পর্কে ডাক্তার রাজন শঙ্কর, মোহাম্মদ কেন্ট, ডাক্তার রজার মরিসন, ডাক্তার জর্জ ভিক্টোরিয়া, ডাক্তার জোনাথন সুর, তাদের যে কথাগুলো আমাদেরকে বলে দিয়েছেন, তার মধ্যে যদি আমরা মূলত তার মেন্টাল সিমটমসটা ভালো করে রাখতে পারি আর তার আকৃতি সম্পর্কে একটু ভালো করে মনে রাখতে পারি, তাহলে আমাদের মনে হয় ক্যালকিয়া কার্বন ওষুধ দিতে আমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। তো আমরা আজকে ক্যালকিয়া কার্বন সম্পর্কে একটু আলোচনা করি। আমরা যখন কোনো ক্যালকিয়া কার্বের রুগী পাবো, যখন সে আমাদের কাছে আসবে, তখন তো আমরা দেখবো তার ফেসটা একবারে তেলতেলে এবং চকচক করে, যেটা আমরা থুজায় এবং ন্যাকটামিউরে বেশি পাই। তার ফেসটা কি হলো, তেলে ভাব থাকবে এবং চকচক করবে। আর শিশুদের বেলা দেখবে যে বড় মানুষদের মতো তার এই ঠোঁটে, মুখে অথবা শরীরে বেশি বেশি চুল গজানোর ভাব দেখা যায় শিশুদের। শিশুরা বা বয়স্করা মেদবহুল বা মোটাসোটা হতে পারে, আবার কোনো কোনো শিশু একেবারে ক্ষীণও হতে পারে। তাদের নখের মধ্যে এই যে নখের মধ্যে সাদা স্পট পড়ে, ত্বকটা ফাটা ফাটা থাকে, যেটা পেট্রোলিয়ামের মধ্যে শীতকালে বেশি বেড়ে যায়। এটা অ্যালুমিনিয়ামের মধ্যেও থাকে, আবার বায়োডিনের মধ্যেও থাকে এই ড্রাইনেসটা। কিন্তু বলছেন যে ক্যালকিয়া কার্বের মধ্যে এই ড্রাইনেসটা থাকে, বিশেষ করে এই ফাটা ত্বকটা ফেটে যায় বিশেষ করে শীতকালে বেশি। আর ফাটে যে অন্য অংশের চেয়ে পায়ের অংশে তাদের ফাটে বেশি। কাদের? ক্যালকিয়া কার্বে। তাহলে আমরা যদি এটা রুগীকে দেখি, এগুলি দেখলে আমরা প্রথমে একটু আমরা ধারণা করতে পারি হয়তো রুগীটা কি হতে পারে, ক্যালকিয়া কার্বে হতে পারে। আর তার প্রচুর ঘামে, বিশেষ করে ঘামে তার বালিশ ভিজে যায়। তাহলে আমরা কি পেলাম, তার চেহারাটার মধ্যে তাকে দেখো কি তেলে ভাব, চকচকে ভাব, নখগুলার সাদা স্পট পরে, তারপর ত্বকগুলা বিশেষ করে শীতকালে ফেটে যায়, পায়ের ত্বকগুলা বেশি ফাটে, সে মোটা সোটা আবার ক্ষীণও হতে পারে। এগুলো আমরা একটা রুগীকে দেখলে আমরা ধারণা করতে পারি সে যে ক্যালকিয়া কার্বের রুগী হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখেন ক্যালকিয়া কার্ব সম্পর্কে রাজন শঙ্করন এবং ডাক্তার জর্জ ভিক্টোরিয়া এবং ডাক্তার রজার মরিসন, ডাক্তার কেন্ট কি বলেছে। ডাক্তার কেন্ট এমন ভাবে বলেছেন যে ক্যালকিয়া কার্ব সম্পর্কে, আমি অনেক রোগীকে ক্যালকিয়া কার্ব দিয়েছি ডাক্তার কেন্টের কথার উপর, আমি দেখছি যে এটা কখনোই তেমন মিস হয়নি। কেন্ট বলেছেন যে এই রোগীটার যদি আমরা ক্রেভিংস দেখি, তার আকাঙ্ক্ষা দেখি, বলছে তার ডিমের প্রতি বেশি আকাঙ্ক্ষা, দুধ খেলে তার সহ্য হয় না। তারপরে তিনি বলছেন সে আইসক্রিম এবং মিষ্টি, চকলেট, মাংস এবং মুরগি খুব পছন্দ করে, তবে এগুলি হজম হয় না। তবে বিশেষ করে হজম হয় না এমন বস্তু তারা বেশি পছন্দ করে। ক্যালকিয়া কার্বের রোগীরা যেটা হজম হয় না এমন বস্তুটা তারা বেশি পছন্দ করে। যেমন বলা হয়েছে কাঁচা কোনো চাল, বালি, স্লেট, পেন্সিল, খড়িমাটি, এগুলি হজম হয় না, কিন্তু এগুলি অবশ্য তাদের খাবার খুব ইচ্ছা যায়। আচ্ছা, তারপরে ক্যালকিয়া কার্বের সম্পর্কে কেন্টের যে কথাটা তিনি বললেন যে মাসিকের সময় বা মাসিকের আগে, ডিউরিং মেন্সেস, যে তাদের যে মিনস্ট্রুয়াল পিরিয়ডটা হয়, এর আগে কি বলছে, তাদের ব্রেস্টের মধ্যে খুব ব্যথা অনুভব করে। পিরিয়ডের পূর্বে মহিলারা তাদের ব্রেস্টের মধ্যে খুব ব্যথা অনুভব করে, ডাক্তার মোহাম্মদ কেন্ট বলছেন। আর বলছেন যে উপরের দিকে ওঠার সময় যদি তারা উপরের দিকে ওঠে, তাহলে তাদের মাথা ঘুরানি হয় এবং শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এমন এমন ভাব তাদের। ভয় সম্পর্কে কেন্ট যা বলছেন, যে বলছেন যে কেন্ট
যে তারা ভয় এত বেশি যে এই ভয়ের জন্য তারা একটা সাধারণ প্রাণী দেখলেও ভয় পায়। বিশেষ করে বলছেন যে কেন, যে ইঁদুরের প্রতি তাদের মারাত্মক ভয়। কিসের প্রতি? ইঁদুরের প্রতি। এত কিছু থাকতেও তারা ইঁদুরের প্রতি ভয়। আর খুন হয়ে যাওয়া, এটা তাদের ভয়। খুন হয়ে যাওয়া। এবং তার স্বপ্নে বলছে যে তারা স্বপ্নে দেখে প্রাণী, সাপ আর খুন। ক্যালকুলেটর রোগীকে যদি কোনো স্বপ্নের কথা জিজ্ঞাসা করি, তারা বলবো যে প্রায় সময় সে খুন হয়ে যাওয়া এটা স্বপ্নে দেখি, এবং সে প্রাণী স্বপ্ন দেখি, আর সাপ স্বপ্নে দেখি। আচ্ছা, তাহলে এবার দেখেন রাজন শঙ্করণ। রাজন শঙ্করণ এমন ভাবে বলছেন এই কথাটা আমার খুব চমৎকার। তিনি বলছেন যে মহিলা এবং শিশু থেকে তিনি আলাদা পাঠ করে দিয়ে বলেছেন যে পৃথিবীতে সকল মানুষ যারা ক্যালকুলেটর রোগী হয় তারা সবচেয়ে নিরাপত্তা এবং সুরক্ষা পায়, সিকিউরিটি। আর এই সিকিউরিটির জন্য তারা সবচেয়ে বেশি সুরক্ষা মনে করে ছেলে হোক, শিশু, মহিলা হোক, তারা মা এবং বাবাকে। এর চেয়ে সুরক্ষা, এর চেয়ে নিরাপত্তা তারা আর কোথাও খুঁজে পায় না। এই জন্য অনেক ছেলেরা তার মাকে ঘিরে থাকতে চায়, বাবাকে ঘিরে থাকতে চায়, যেটা আমরা অনেক সময় সাইন্সেরও দিই, তাই না? আমরা খেয়াল করবো যে এই সুরক্ষাটা, এই নিরাপত্তাটা শিশুরা তার বাবা মাকে খোঁজে। এই জন্য তারা কোনো ডাক্তারের কাছে গেলে অনেক সময় সাইন্সের মতো বাবা মাকে বলে, তুমি বলে দাও, ফিস করে কিছু বলে দেয়, বাবা মাকে হাত ছাড়ে না শিশুরা। আবার শিশুরা জেদি হয়, কিন্তু এই জেদরা তারা বাইরের সাথে করে না, যেটা পূজার মধ্যে আমরা খুঁজে পাই। তারা কি করে মা বাবার সাথে বেশি জেদ দেখে, এবং মা বাবার সাথে তারা আক্রমণাত্মক ভাব পোষণ করে, কিন্তু বাহিরে তারা কি হয়? তাই বাহিরে তারা অত্যন্ত লাজুক, অত্যন্ত ভদ্র, শান্তশিষ্ট ভাব তাদের থাকে এই শিশুদের। আচ্ছা, এবার দেখেন তারা মহিলাদের মধ্যে তারা এত সুরক্ষা খুঁজে যে অনেক মহিলারা এত ব্যস্ত থাকে যে লেখাপড়া নিয়ে, বিভিন্ন কাজ করবে, চাকরি নিয়ে ব্যস্ত থাকে যে তাদের বিয়ের সময়টাও পর্যন্ত তারা আরেকটা পুরুষের কাছে যেতে তারা ভয় বোধ করে, এবং তারা যেতে চায় না। তারা মা বাবার কাছেই সবচেয়ে সুরক্ষা খুঁজে। কোনো কারণে যদি ওই মহিলাদের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যদি ওই স্বামীটাকে তারা একান্ত তার মনের মতো না হয়, তখন তারা অসুস্থ হয়ে যায়। আর যখন অসুস্থ হয়ে যায় তখন রাষ্ট্রকে তাদের প্রথম ওষুধ হয়ে যায়। আমি এই কথাটা আমার সবচেয়ে অবাক লাগে, খেয়াল করেন যে কোনো মানুষ বিয়ে হওয়ার পর, এটা মহিলা বিয়ে হয়ে গেল, বিয়ের পরে তো নতুন স্বামীর বাড়িতে গেল, স্বামীর বাড়িতে যাওয়ার পর সে মেন্টাল ডিপ্রেশন তার হয়, তার সার্ভাইকেল জুড়ে তার সমস্যা হয়, গাল ছিঁড়ে যায়, মাথা ছিঁড়ে যায়, তার স্নায়ু চাপে ভুগে, তার মধ্যে একটা অস্থিরতা, তার মাঝে একটা মেন্টাল ডিপ্রেশন বেশি গ্রো হয়ে যায়। তখন অনেকে তাকে বলবো যে আরে মেয়েটা তো পাগল হয়ে গেছে, আমি কি মেয়েকে বিয়ে করলাম। তার কারণ স্বামীর বাড়িতে এসে স্বামীর যে বিষয়টা সে ওখানে সুরক্ষা খুঁজে পায় না, সিকিউরিটি খুঁজে পায় না, তখন সে আস্তে আস্তে মেন্টাল ডিপ্রেশন তার মাঝে গ্রো হইতে হইতে এক পর্যায়ে সে মানসিক চাপে ভুগে, তার সার্ভাইকেল এরিয়াতে যে এইগুলোতে তার ব্যথা করে, হ্যাঁ, কষ্ট পায়, ঘুমও হয় না, এরকম স্নায়ু চাপে সে ভুগতে থাকে। তখন তাকে স্বামীর বাড়ি তারা তাকে ইগনোর করে, তাকে নেগলেক্ট করে, তাকে অবহেলা করে। এই সময় তার রাষ্ট্রস্থার ওষুধ হয়ে যায়। আর রাষ্ট্রস্থার ওষুধ হওয়ার পরে পরবর্তীতে তাকে যদি কেয়ার চিত্র থাকলে মেয়েটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এবং এই ধরনের সিচুয়েশনে যদি কেউ শিশু ছোটবেলাও কেয়ার রোগী হয়, তার একেবারে শেষ জীবন পর্যন্ত কেয়ার না দেওয়া পর্যন্ত সে পরিপূর্ণ আসবে। আচ্ছা, তাইলে এবার আমরা এই হলো রাজন শঙ্কর মহিলাদের চিত্রগুলো। এবার আমরা রজার মরিসনকে একটু বলি। রজার মরিসন বলেছেন ক্যালসিয়াম ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেটেরিয়ালস ইন লাইফ। আমাদের জীবনে ক্যালসিয়াম খুব বেশি অতীব দরকারি একটা দিক। তিনি বলছেন যে ক্যালকিরা ইজ ওয়ান অফ আওয়ার মেইন পলিগ্যাস মেডিসিন। এটা হলো ক্যালকিরা গাছ আমাদের অত্যন্ত একটা বহুমুখী একটা আমাদের ওষুধ। আমরা ক্যালকিরা গাছ ছাড়া মানুষের অনেক সময় দেখা যায় যে তার শারীরিক অবস্থা আমরা ফিরিয়ে আনতে পারি না। রজার মরিসন বলছেন যে আমরা যদি জনসংখ্যার একটা খুব উচ্চ শতাংশের জন্ম থেকে ক্যালকিয়ার প্রয়োজন হয়,
জনসংখ্যার দিক থেকে তিনি বলছেন যে একটা উচ্চ শতাংশের মানুষের একটি ক্যালকুলেটর অনেক সময় আমাদের প্রয়োজন। কেন? তিনি বলছেন যে ক্যালকুলেটর ইজ ট্রুলি ইন্টিগ্রেটেড রেমেডি, দ্য চান্স অফ রেজুলেশন অফ দ্য ইলনেস ইজ ভেরি ফেভারেবল। অনেক রোগীর ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরটা অত্যন্ত আমাদের একটা প্রয়োজনীয় ওষুধ হয়ে দাঁড়ায় এবং এইটা আমাদের একান্ত রেমেডি হয়ে থাকে এবং এই রেমেডিটা মানুষের বুড়োকাল পর্যন্ত শেষকাল পর্যন্ত অনেক সময় তার চিত্রটা থেকে যায়। আর তিনি ভয়ের কথা বলেছেন যে ক্যালকুলেটর রোগী এত ভয় পায় আর কোনো ওষুধের মধ্যে আমরা এত ভয় খুঁজে পাইতে পারি না। তারপর হচ্ছে ওভার ওয়ার্ক, বেশি পরিশ্রম করো, ওভার বার্ডেন, অনেক লোড নেওয়ার পর, ওভার এমপ্রেশন, স্ট্রং সেন্স অফ ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, তারা অতি মাত্রায় দায়িত্ব কর্তব্য এরা নিতে পারে এবং এরা নিতে চায়। ডিসপেয়ার অফ রিকভারি, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, তাদের স্বাস্থ্য নিয়ে তারা খুব দুশ্চিন্তা ভোগ করে এবং স্বাস্থ্য নিয়ে তারা রিকভারি হবে কিনা তারা এটা নিয়ে তারা কি হয় হতাশায় ভুগে। এবং বলছেন এখানে দে আর ভেরি চিলি, তারা অত্যন্ত শীতকাতর, তারা অত্যন্ত কি শীতকাতর। জেনারেলি ওর ফ্রম কোল্ড, তার ঠান্ডায় সাধারণত তারা কি হয়ে যায় অত্যন্ত খারাপ হয়ে যায়, তারা ঠান্ডায় আক্রান্ত হয়ে যায়। জেনারেলি অ্যাগ্রেশন ফ্রম কোল্ড ওয়েট ওয়েদার, ভিজা এবং ঠান্ডা আবহাওয়ায় তারা খারাপ হয়ে যায়। পুয়ার স্টেমিনা ইভেন ইন চাইল্ডহুড, তাদের মধ্যে একটা যে স্ট্রংনেস, তাদের মধ্যে একটা দুঃসাহসী অভিযান এটা তাদের মধ্যে থাকে না, ইভেন ইন চাইল্ডহুড, এবং এমনকি জীবনের শুরুতে শৈশবকালেও তাদের মধ্যে এটা থাকে না। এবং বলা হয়েছে এখানে যে ক্যালকুলেটর রোগীরা তারা কখনো জীবনে তারা কখনো একটা ভালো দুঃসাহসিক পদক্ষেপ তারা নিতে চায় না, তারা কখনো বাড়ির বাইরে থাকতে চায় না, তারা ঘরের ভিতরে বেশিরভাগ চার দেয়াল ঘিরেই তারা থাকতে চায়, তারা বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে চায় না। আমরা যদি এরকম দেখি অনেক মানুষকে যে না সে জীবনটায় এভাবে কাটাতে চায়, সে বাইরে কোনো বিষয়ে বেরোতে চায় না, জীবনে কোনো দুঃসাহসিক পদক্ষেপ সে নিতে চায় না, তাহলে আমরা ক্যালকুলেটর আমরা চিন্তা করতে পারি। এবং আরেকটা কথা বলেছে যে সে সবসময়ের জন্য কোন ডাক্তারের কাছে যদি যায় সে বলে ডাক্তার সাহেব আমাকে কি করতে হবে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। তার মানে কি তারা ভাবে তার স্বাস্থ্যের জন্য একান্ত প্রিজার্ভার হলো কি সুরক্ষক ডাক্তার, তারা ভাবে ডাক্তারই তার স্বাস্থ্যের একমাত্র সুরক্ষক। এই জন্য ডাক্তারকে তারা বলে যে ডাক্তার সাহেব আপনি যা বলেন আমি তাই করব। আচ্ছা, তারপরে ক্যালকুলেটর রোগী দেখেন এখানে বলছে যে জেনারেল অ্যাগ্রেশন ফ্রম দ্য স্টেয়ার্স অফ অর হিল, তারা যখন পাহাড়ের উপরে ওঠে অথবা কোনো সিঁড়ি বেয়ে ওঠে এখানে তাদের বৃদ্ধি ঘটে। তাহলে আমরা আজকে ক্লাসে পড়াইছিলাম যে আমরা রোগীর হ্রাস বৃদ্ধি কি দেখবো, আমরা রোগীর হ্রাস বৃদ্ধি দেখবো, আমরা রোগীর লক্ষণ সমষ্টি দেখবো। এগুলো যদি দেখি, এগুলি দেখে আমরা কি করবো একটা রোগীকে যখন চিকিৎসা করবো রোগীর আরো বলে দেবে। আমি বলছি যে যে ক্যালকুলেটরের যে মনটা, আমরা যে ক্যালকুলেটরের মনটা পাইলাম, আমরা যে তার লুকিংটা দেখলাম, আমরা এগিয়ে দেওয়ার পর এখন রজার মরিসন বলছে আমরা কয়েকটা ওষুধের সাথে আমরা এটা কম্পেয়ার করব। তিনি বলেছেন যে সাইলেশিয়া, পালসিটিলা, বেলেডোনা, রাস্টক্স, ন্যাট্রিকিস, এগুলোর সাথে আমরা কম্পেয়ার করে ক্যালকুলেটর কার্ড দেবো। যদি দিই আমরা তাহলে আমাদের ওষুধের মধ্যে আর কোনো ভুল হবে না এবং আমাদের রোগী আরোগ্য না হইয়া পারে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।